বলা হয়ে থাকে যে এক মণ দুধে যদি এক ফোঁটা চেনা পড়ে তাহলে দুধটা নষ্ট হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামের যারা রাজনৈতিক কর্মী আছেন, বিশেষ করে শিবির, আমি বহুত আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আসলে শিবিরের কিছু প্রশংসা করেছিলাম যে গতানুগতিক ধারার রাজনৈতিক দলের নেতাকর্মীদের চেয়ে ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী আছেন তাদের মধ্যে নৈতিকভাবে অনেক পার্থক্য আছে, পজিটিভ পার্থক্য আছে। কিন্তু এর মাঝখানেও যে বিচি নেতা আছে দুই একটা, এগুলা কিন্তু মাঝে মাঝে বের হয়ে আসে। আপনি দেখেন এই যে সরকার পতনের পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পোলাপাইন অনেক ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। এর আগে গুপ্ত রাজনীতি করছেন, প্রকাশ হবার পরে বিভিন্ন পজিটিভ কর্মকাণ্ড চালাচ্ছেন। কিন্তু এর মাঝখানে গেল কয়েকদিন আগে চট্টগ্রামে সম্ভবত চট্টগ্রামে মেবি চট্টগ্রাম প্রেস ক্লাবে মানবতা বিরোধী অপরাধে আপনার অভিযুক্ত মামলা যখন জামাতের নেতা এটিএম আজহার সাহেব মুক্তি পেলেন, তখন এখান নিয়ে মিষ্টি টিষ্টি বিতরণ হইলো। আবার এটা নিয়ে পাল্টা আরেকটা দল তারা বিক্ষোভ একটা আয়োজন করলো, সম্ভবত আপনার গণতান্ত্রিক ছাত্র জোট। তো সেইখানে একজন নারীকে, বড় দাড়িওয়ালা একজন মানুষ, তিনি লাথি মারলেন। পরবর্তী সময় আমরা জানলাম যে এই লোক জামাতের কর্মী, খুবই অ্যাক্টিভ কর্মী। এরপরে তাকে নিয়ে জামাত বহিষ্কার করলো, ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হবার পর তাকে পুলিশ গ্রেপ্তার করলো। গ্রেপ্তারের 6 ঘন্টা পর সে আবার ফেসবুকে স্ট্যাটাসও দিল। এটা হচ্ছে সম্ভবত আমাদের পুলিশ এখনো ফুল ঠিক হয় নাই, এটা হইতে পারে, নাকি আগের পোস্ট পরে পাবলিশ হয়েছে ফেসবুকে, ওইটাও হইতে পারে। পুলিশের গ্রেপ্তারের 6 ঘন্টা পর সে ফেসবুকে পোস্ট দিয়েছে, ডাজন্ট ফ্যাক্ট। তো এরপরে তার বিরুদ্ধে যে মামলা হয়, সে গ্রেপ্তার হইয়া আপনার ভিডিওটা ভাইরালের কারণে গ্রেপ্তার হয়। এরপর আমরা দেখছিলাম যে জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি আসছিল যে আকাশ চৌধুরী নামে সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ড অংশগ্রহণ করছে তা নিন্দনীয়। আমরা এই কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নাই, তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপযুক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে আকাশকে বহিষ্কার করা হয়েছে। মজার বিষয় হচ্ছে জামাতকে এখনো মুখে একটা বলে অন্তর আর একটা বলে, আমি বিশ্বাস করি না, কিন্তু কর্মে তো এরকমই মনে হচ্ছে। আর এই প্রতিবেদন যখন আমি করতেছি, এটা বিবিসির মাধ্যমে সারা পৃথিবী দেখছে। আপনি দেখেন এগুলা ছোট্ট ঘটনা, কিন্তু অনেক কিছু একটা মেসিভ মেসেজ ক্রিয়েট করে। কি ঘটনা ঘটছে, কোথায় থেকে প্যাচ লাগছে দেখেন। 1 জুন চট্টগ্রাম বন্দরের লালদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এরপর কারাগারে আসে। এরপর তাকে 4 জুন আকাশকে জামিন দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আর আমরা যদি দেখি যে জামিনে মুক্তির পর আকাশ চৌধুরীকে তার সতীর্থরা ফুল দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে তাকে সেখানে শুভেচ্ছা জানান। আর সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ঠিক এখান থেকে বিবিসি বিষয়টা টান দিয়ে নিয়ে গেছে যে জেল থেকে বের হবার পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, পাশে ছবি তুলছেন। এরা কারা? তো জানা গেছে এরা তারই সতীর্থ, জামাত এবং শিবিরের তার সাবেক কর্মী। এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়ে বলছে যে একজন নারীকে প্রকাশ্যে লাথি মারার পর দুইজনটা মারছে। অভিযুক্ত ব্যক্তি যখন কারাগার থেকে বের হয়, তাকে ফুল দিয়ে বরণ করার মেসেজটা কি? এই মেসেজটা হচ্ছে সোজা কথা সহিংসতার স্বীকৃতি। এর আগে ওই যে এক মোল্লা ছিল, কি নাম আমার, যে তার নামটা হচ্ছে আসিফ অর্ণব, ফেসবুকে দুনিয়ার নষ্টামি করে এক মহিলার পোশাক নিয়ে কথা কইতে যে খেয়াল আছে তো, তাহলে ভাইরাল হয়েছিল না, দেখছিল না, দুনিয়ার বদমাইশ। তো তারও এরকম ফুল টুল দিয়ে একদল মোল্লা গ্রুপ গিয়া তারাই একদম কোরআন টোরান হাতে দিয়ে কি বানাই ফেললো। মানে জাতির মধ্যে এই ভাইবটা এখন আছে যে কোনো মহিলা যদি তার ইচ্ছা মতো ড্রেস পরে আর রাস্তায় হাঁটা এরকম অনব টাইপের বা যে কোনোভাবে যদি সহিংসতার শিকার হয়, এটা একটা পজিটিভ ভাইব পায়। এখন এই দৃশ্যপটগুলো যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে, আপনার বুঝতে হবে জামাতকে আরো সংযত হতে হবে, মুখে এক অন্তরে আরেক নীতি ছাড়তে হবে। না হয় এই ব্যক্তিরা যারা ফুল দিয়া বরণ করছে তাদেরকেও দল থেকে বহিষ্কার করতে হবে। যে এরা কারা, যে এগুলা কিন্তু আসলে খুব সিরিয়াস নেওয়ার বিষয়। নয়তো ওই ভাইরাল হয়েছি তারপরে গিয়া বক্কর চক্কর। এখন তার সাথে আবার এখন এটার পরে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে ফুলেল সংবর্ধনার সাথে জামাত ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। চট্টগ্রাম মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদুল্লাহ বলছেন
যে তার সাথে কোনো সম্প্রদান নেই, আর এগুলা তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কেউ নাই। তো এগুলো আসলে দায় সারা বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেয়, মানুষ খায় না এখন। তবে সামনে ক্ষমতায় যাইতে গেলে জামাত এবং নারী সাংঘর্ষিক ইস্যু এটা অলওয়েজ ছিল, আপনারা নিশ্চয়ই এগুলো ফোকাস করবেন। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, সংস্কার বড় হবে নাকি ছোট হবে, এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি। আর সরকার কি সংস্কার করছে, গতকালকে রাতে সরকারের সংস্কারের সবচেয়ে বড় একটা চ্যাপ্টার সামনে এসেছে। আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তারা তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন, সেইটা এখন প্রশ্নের সম্মুখে ক্ষোভ প্রকাশ করছে খোদ জামাত ইসলামের নেতাকর্মীরা, যে সংস্কারের প্রথম ধাক্কায় কুপকাত হয়ে গেছে জামাত। ট্যাগ কি এখন জামাতের, আসুন দেখি। গতকালকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। সংজ্ঞায় পরিবর্তন এনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই সংজ্ঞায় কাদের বিরুদ্ধে, কোন কোন সংগঠন, দল বা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে বীর মুক্তিযোদ্ধা বলা হবে, সেটি স্পষ্ট করা হয়েছে। নতুন সংজ্ঞায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার, দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। মুক্তিযুদ্ধের সংজ্ঞায় তৎকালীন জামায়াত ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। জামাতের নেতাকর্মীরা এটা মানতে নারাজ যে 1971 সালে জামাতের ভূমিকা, জামাতের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারাই এখন বীর মুক্তিযোদ্ধা। আর এই সংস্কার যখন সামনে আসছে, আজকে সারাদিন দেখেছেন জামাত এটা নিয়ে ব্যাপক পরিমাণ রিয়াকশন দিয়েছে। বলা হয়েছে, উপরোক্ত দল, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সকল বেসামরিক নাগরিক, ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্নের মধ্যে, তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে। 1971 সালের বিতর্কিত ভূমিকার জন্য জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। এরকম কয়েকবার আমরা শুনছি যে গোলাম আজম সাহেব তিনি কি বলা হয় যে তৎকালীন প্রেক্ষাপটে এটার জন্য ক্ষমা চেয়েছিলেন, সম্ভবত পাকিস্তান থেকে রিটার্ন আইসা যখন বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ হলো। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গোলাম আজমের বাংলায় এই শব্দটা ব্যবহারের সুযোগ কিন্তু নাই। 1971 থেকে আজকের দিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা, এই ইস্যুটা কোনোভাবেই কিন্তু ধামাচাপা পড়ছে না। ইতিহাস বারবার ফিরে আসছে। আর জামাত ইসলামের জন্য এই মুহূর্তে বর্তমান সরকারের প্রতি যে সংস্কারের সাপোর্টিং এর যেই কি বলা হয় যে ইস্যুগুলো আমরা দেখছি, সেখানে এই বিষয়টা আসার পর স্বাভাবিকভাবে জামাত অনেকটা মন খারাপ করেছে। তবে জামাতের নেতাকর্মীরা 71-এর তুলনায় 24-কেই তারা বেশি মূল্যায়ন করতে চান, এমনটা অনেকে বলছেন। দেখা যাক জামাত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া কি জানায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।